লাল টেপ মোড়ানো বড় বড় 5টা বোমা বেরিয়ে আসছে, সাথে তার লাগানো টাইমার। 5টা বোমা একসাথে লাগিয়ে একটা টাইমারের সাথে সংযুক্ত করা ছিল। তো বেরিয়ে আসলাম, এই যে বেরিয়ে এসে আমরা যারা দায়িত্বে ছিল তার বিভিন্ন বাহিনীর সদস্য, তাদেরকে বললাম যে এখানে বোমা আসলো কিভাবে। বলে স্যার আমরা জানি না। আচ্ছা, বোমার ব্যাপারটা সেদিন আংশিকভাবে বলেছিলাম, আজকে একটু ক্লিয়ার করি। 25শে জানুয়ারি, আচ্ছা আমার মোবাইলে আমরা ওই সমস্ত জিনিসগুলোর মোবাইলে আছে এবং আমাদের ডকুমেন্টেড কিন্তু পুরো জিনিসটা। তো আপনাদের জানিয়ে দিই, এইটা আপনাদের যেহেতু আমরা বলেছি যে এই বিষয়টা নিয়ে খুব আমরা প্রথমে বলিও নাই, আর এটাকে হাইলাইট হোক এই মুহূর্তে আমরা ওইভাবে চাই না, যতটুকু করার তো করা হয়েছে। 25শে জানুয়ারি আমরা যখন একটা গোপন বন্দিশালা, যেটা বৃহত্তম গোপন কারাগার, সেইটা উত্তরাতে অবস্থিত, এতটুকু বলতে পারি। তো সেইটাকে যখন আমরা আইডেন্টিফাই করি, এটা এত বড় সেন্টার ছিল যে সেটাকে পুরো জিনিসটা বিভিন্ন জায়গায় উদ্ধার করতে কয়েক সপ্তাহ সময় লেগেছে এবং এখন পর্যন্ত অনেকটা অনাবিষ্কৃত অংশও আছে এখন। তো আমরা প্রথম কয়েকদিন সেটা ভিজিট করার পরে অনেক কিছু প্রথমে তো বুঝতে পারিনি। আচ্ছা, কিছুটা বোধহয় ব্যাখ্যা দিতেই পারি না, কি হয়েছে? আচ্ছা আচ্ছা, ধরেন যে আমাদের যারা ভিকটিম, যারা বন্দী ছিলেন সেখানে, গুম হয়ে যারা ছিলেন বছরের পর বছর, তারা 8 বছর যারা ছিলেন, সে ফর এক্সাম্পল, তো তাকে যখন মুক্ত করা হয় 5ই আগস্টের পরে, তিনি অথবা বিভিন্ন সময় যত গুমের শিকার যারা বেরিয়ে আসছেন আগে, সেখানে 1 বছর ছিলেন, 6 মাস ছিলেন, 3 মাস ছিলেন, তারা যারা বেরিয়ে আসছেন তাদের যে সমস্ত স্টেটমেন্ট, এগুলো কিন্তু আমাদের কাছে আছে। গুম কমিশনের কাছেও তারা এসে তাদের বক্তব্যগুলো কিন্তু বলেন। তাদের বক্তব্য থেকে আমরা প্রথমত তাদের স্মৃতির থেকে একটা ম্যাপ আঁকি আমরা। বলা হতো যে, কারণ সবাইকে ইনভেরিয়েবলি সবাইকে কিন্তু হাত পা বেঁধে রাখতো এবং চোখ বেঁধে রাখতো অল দ্য টাইম। কোনো কোনো ক্ষেত্রে বাথরুমে গেলে খুলে দিত, কাউকে রুমের মধ্যে একটু খুলে দিত, কাউকে কিছুদিনের জন্য খোলা রাখতো, আবার বন্দি রাখতো। এই যে প্রক্রিয়াটা, এর মধ্যে যদি 8 বছর থাকে, কখনো কখনো তো কিছু না কিছু সে দেখে, তাকে খাবার দেয়া হয়েছে, চিকিৎসা দেয়া হয়েছে। এই যে 8 বছরে প্রতিদিন যে সমস্ত ঘটনা ঘটেছে, সেগুলো যখন স্মৃতির থেকে উনি বলতে থাকে, তখন কিন্তু আমি শুধু না, আপনারা যে কেউ কল্পনায় একটা পিকচার কিন্তু আঁকতে পারে। তো সেরকমভাবে আমরা পিকচার এঁকেছি। সেই অনুযায়ী যখন আমরা এটা আবিষ্কার করলাম, তখন এই সেন্টারের সাথে যার যার পিকচার মিলে যায়, তখন সেই ভিকটিমকে নিয়ে আমরা আবার সেখানে নিয়ে যেতে হবে, দেখেন তো এটা কিনা। তখন তার আইডেন্টিফাই করে, ইয়েস দিস ইজ দ্য শু। তো তেমনি একজন যিনি 8 বছর বন্দী ছিলেন সেখানে, তারই ছিল যে তাকে চোখ বেঁধে প্রথমে দোতলায় উঠানো হয়, দোতলায় উঠিয়ে তাকে ডান দিকে নেওয়া হয়, ডান দিকে নেওয়ার পরে আবার ডান দিকে একটা রুমে নেওয়া হয়, সেই রুমের মধ্যে 5 ধাপ সিঁড়ি দিয়ে ওনাকে নিচে নামানো হয়। তারপরে নামার পরে ওনাকে বাম দিকের একটা সেলের মধ্যে রাখা হতো। তা আপনি খেয়াল করেন, প্রথমে দোতলায় উঠে ডান দিক, এবং দোতলা উঠার সময় একটা দরজা আছে, সেখানে নক করতে হয়, ভিতর থেকে আইডেন্টিফাই করে, একটা জানালা দিয়ে জিজ্ঞাসা করে, দেখে, তারপরে সেটা খুলে, তারপরে ভিতরে ঢুকে ডান দিকে যায়, ডান দিকে যে আবার ডান দিকে 5 ধাপ নামে। আপনি জাস্ট ম্যাপ আঁকতে থাকেন। তো রুমের ভেতরে 5টা সিঁড়ি, সেই সিঁড়িতে নামার পরে বাম দিকে একটা রুমে নেওয়া হয়। তা আমরা ওই সেলটা আবিষ্কারের পরে 5টা সিঁড়ি দিয়ে নিচে নামা পর্যন্ত বের করলাম, বাম দিকের রুম আর খুঁজে পাই না। ওকে, এখন বাম দিকে রুম নাই 2 দিন আমরা রুম খুঁজে পাচ্ছি না। তো প্রথম এটা আমার ব্যক্তিগতভাবে আমি কাজটা করেছিলাম। আমি তখন ওখানে যারা দায়িত্বরত যারা ছিল তাদেরকে বললাম, এই রুমের ওই পাশে কি? বলে, স্যার কিচ্ছু নাই, এটা দেয়াল। তা আমি বললাম যে তার আগের রুমটার বাম পাশে দেখা যাচ্ছে আর একটা রুম আছে। বলে, স্যার এটা এরকম বাঁকা রুম, এই রুমের পাশে আর কিছু নাই। আচ্ছা, ওকে। তখন আমি বললাম যে রুমটাতে আমরা 5 সিঁড়ি দিয়ে নামলাম, এই রুমটার আয়তনটা মাপো, ওয়াইড কতটা আছে? 15 ফিট। আমি আমার ইনভেস্টিগেটরদেরকে বললাম, আপনি নিচে যান, নিচে গিয়ে বাইরের ওয়ালটা মাপেন। বাইরের ওয়ালটা এদিক থেকে এদিকে 27 ফিট। তো উপরে আমি পাচ্ছি 15 ফিট, তাহলে বাকি 12 ফিট কোথায় গেল? তখন আমি বুঝলাম এর মধ্যেই ঘটনা আছে। তখন এই ওয়ালটা আমরা, যে ওয়ালে গিয়ে আমি থেমে যাচ্ছি, যে ওয়ালের পরে আমার রুম থাকার কথা, সেটা আর তো নাই, এই ওয়ালটা আমরা স্ক্যান করতে শুরু করলাম। স্ক্যান করে বোঝা গেল যে এখানে 2টা দরজা ছিল, একটা জানালার মতো একটা গ্রিল ছিল, সেগুলোকে ওয়াল তুলে আটকা দিয়ে রং করা হয়েছে। রং করলেও আপনি ডিফারেন্সটা কিন্তু বুঝতে পারবেন। দেন আমরা আইডেন্টিফাই করলাম যে এইটার ভিতরে রুম আছে। তো তার আগে যেহেতু বোমা উদ্ঘাটন হয়েছে, সেই জন্য আমরা
রুমটা ভাঙার ঝুঁকি না নিয়ে ড্রিল মেশিন দিয়ে রুমটা ছিদ্র করলাম যে ভেতরে কি আছে। ছিদ্র করার পরে দেখা গেল যে ভিতরে দুইটা বড় বড় রুম আছে। সেই রুমগুলোর লোহার রড টড যা কিছু ছিল এগুলোকে ভাঙা হয়েছে, এগুলো খুলে প্লাস্টার ইট টিট সব রুমের মাঝখানে জমা করে রাখা হয়েছে। তো দেখলাম, দেখে বোঝার চেষ্টা করলাম বোমা নাই। তারপরে আমরা মেশিন টেশিন নিয়ে গিয়ে, ওইখানে কিন্তু আবার বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া আছে, জেনারেটর নিয়ে আমাদেরকে কাজ করতে হয়েছে 2 সপ্তাহ। সেটা কেটে আমরা দরজাটা বের করলাম, দরজা বের করে ভিতরে ঢুকলাম। ঢুকে বন্দির বর্ণনা অনুযায়ী ওই রুমের সাথে একটা বাথরুম ছিল, সেই বাথরুম আর খুঁজে পাই না। আবার দেয়াল স্ক্যান করলাম, দেখলাম যে এক কোনায় বাথরুম ছিল, সেটা দরজাটা ওয়াল তুলে বন্ধ করা হয়েছে। সেই ওয়ালটা আবার ভাঙলাম, ভিতরে যে বাথরুম পেলাম। বন্দির বর্ণনা ছিল যে আমি যে রুমে থাকতাম সেই রুমের টাইলসের কালার এবং বাথরুমের টাইলসের কালার দুইটা 2 রকমের, একটা কালো আর একটা সবুজ আভা। বন্দি তখন দেশের বাইরে। আমরা টাইলসের ছবি আর বাথরুমের ছবি যতটুকু সরাইয়া বের করতে পারলাম, সেটা ছবি তুলে তাকে পাঠানো হলো। উইদিন 30 সেকেন্ডস উনি বললেন ইয়েস, এটাই সেই বাথরুম, যেটা 8 বছর আমি প্রতিদিন দেখেছি। আর বাইরে যে 5টা সিঁড়ি দিয়ে যে রুমে নামানো, তো ওইটাও টাইলস করা রুম ছিল, কিন্তু আমরা কোনো টাইলস পাচ্ছি না। দেখি যে টাইলস, কিন্তু এক কোনায় টাইলস ভেঙে একটা অংশ টাইলস রয়ে গেছে। ওই টাইলসটা দেখে বুঝলাম যে এটা কোন কালারের টাইলস ছিল, সেটাও পেয়ে গেছে। এখন এই যে কাজটা করছি আমরা, এখন এই পুরো জিনিসটা কিন্তু আমরা ডকুমেন্টেড করেছি, যে আমরা কিভাবে ঢুকছি, প্রথমে ওয়ালটা কেমন পেলাম, তারপরে ড্রিল করলাম, তারপরে দেয়াল ভাঙলাম, ভিতরে গিয়ে কি পেলাম, দিস অ্যান্ড দ্যাট, এভরিথিং ইজ ডকুমেন্টেড। এই কাজগুলো যখন করতে যাই, ওই সেলটার ভেতরে 3টা 4টা ডেডিকেটেড টর্চার রুম পাওয়া গেল। সেই টর্চার রুমগুলোতে সাউন্ড প্রুফ করা, ছাদের সাউন্ড প্রুফ করা, চারিদিকে সাউন্ড প্রুফ করা। এর ভেতরে অজস্র টর্চারের ম্যাটেরিয়াল আছে, কিন্তু তারা যেটা করেছিল, এই রুমগুলোর ভেতরে গার্বেজ, ময়লা আবর্জনা, ভাঙাচোরা চেয়ার, ফার্নিচার, কাপড়, নোংরা জিনিস, এগুলো দিয়ে ডাম্প করে রাখছে রুমের ভিতরে, যে ঢুকে আপনি ঢুকতে পারবেন না। এইটা আমরা ক্রমান্বয়ে ক্লিন করতে থাকলাম। ক্লিন করে অনেক ভারী যেগুলো ফার্নিচার, এগুলোকে সরাই ফেললাম। নিচে কাপড় চোপড়, ময়লা আবর্জনা, ছোটখাটো লাঠি, তারপরে ওই যে ছাদে ঝুলানোর জন্য যে কপি কল ছিল সেগুলো, এগুলো ভাঙা অংশ কিছু কিছু এগুলো পাওয়া গেল। দেয়াল থেকে সাউন্ড প্রুফিং এর ম্যাটেরিয়াল গুলো ভেঙে ফেলছে। সেই যে শোলা টোলা যেগুলো দেয়, এগুলো কিছু অংশ আছে, কিছু নাই। এগুলো সরিয়ে সরিয়ে আমাদের ইনভেস্টিগেশনরা দেখার চেষ্টা করছিলাম যে এটা কি আছে। তো প্রথম দিন 2 দিন আমরা কিছু পাইনি। 3rd ডেতে আমি বললাম যে একটু মেটিকুলাসলি দেখো, একটা একটা করে কাপড় চোপড়, যে সমস্ত মেডিসিন, তুলা, সার্জিক্যাল টেপ, এগুলো পাওয়া যাচ্ছে। তা আমরা একটা বালতি পেলাম সবুজ রঙের, নীল রঙের। বালতিটা দেখে আমি বললাম যে এর মধ্যে কিছু থাকতে পারে। দেখো বালতির মধ্যে কিছু তুলা, কিছু গজ, ব্যান্ডেজ, খুব ধুলাবালি পরা নোংরা, এটা রাখা। তা আমি বললাম যে এর মধ্যে কিছু থাকতে পারে, বালতিটা সরাও। বালতিটা সরাই এনেছে আমাদের ওয়ান অফ দ্য প্রসিকিউটার্স, সাহস বেশি আর কি। তো ফ্লোরের মধ্যে ভাঙা চেয়ারের, এই যেরকম চেয়ারের নিচে যে গদিটা থাকে না, ফোমওয়ালা চেয়ারটা ভেঙে ফেললে শুধু গদিটা ফ্লোরের মধ্যে পড়া। ও কি করলো, এই বালতিটা ওই গদিওয়ালা চেয়ারের উপরে ঢালার চেষ্টা করছে, ঢালছে। আমি পাশে দাঁড়ানো, ঢালা মাত্রই দেখছি যে লাল টেপ মোড়ানো বড় বড় 5টা বোমা বেরিয়ে আসছে, সাথে তার লাগানো টাইমার। ঠিক আছে, দেখা মাত্র আমি সাথে সাথে বলছি স্টপ, কোনো নড়াচড়া করবে না, আস্তে করে এটা রেখে খেতে বেরো। এখানে আরো কিছু ঘটনা আছে যেগুলো সব কথা হয়তো আপনাদের বলবো না। তো বেরিয়ে আসলাম। এই যে বেরিয়ে এসে আমরা যারা দায়িত্বে ছিল, তার বিভিন্ন বাহিনীর সদস্য, তাদেরকে বললাম যে এখানে বোমা আসলো কিভাবে। বলে স্যার আমরা জানি না। তা আপনাদের কি আরোপে ছিল? আপনারা যখন প্রথম দেখার পরে তো আপনারাই রেখেছেন। স্যার আমরা জানি না। এনিওয়ে, আমরা সেদিনের মতো 25শে জানুয়ারি এটা বন্ধ করে বেরিয়ে আসলাম। 26শে জানুয়ারি বা 25শে জানুয়ারি আমরা বোম ডিসপোজাল ইউনিটকে খবর দিলাম। তারা 27শে জানুয়ারি তাদের পুরো ইউনিট নিয়ে সেখানে বোম ডিসপোজালের জন্য গেলেন। যাওয়ার পরে তাদের সেই বোম ডিসপোজাল ইউনিটের সেই সমস্ত ম্যাটেরিয়ালস নিয়ে, হেলমেট, তারপরে বুলেট প্রুফ জ্যাকেট ট্যাকেট, এগুলো নিয়ে ওনারা ওই বোমা 5টা বোমা একসাথে লাগিয়ে একটা টাইমারের সাথে সংযুক্ত করা ছিল। তো সেইটাকে বের করে নিয়ে আসলেন। নিয়ে এসে বাইরে এনে ওয়ান আফটার অ্যানাদার ওটাকে প্রথমে বিচ্ছিন্ন করলেন, করে একটা একটা করে বিস্ফোরণ ঘটাবে। সেটা পুরোটা ডকুমেন্টেড করা, সেটার জন্য জিডি করা আছে, এবং বোমাগুলোর আলামত সিজ করে সেগুলো ফরেন্সিক করা হয়েছে। যা যা আইনগত প্রক্রিয়া করা সেগুলো করা হয়েছে। আমরা জিজ্ঞাসা করলাম যে এই যে বোমাটা ছিল, এটার পাওয়ার কেমন? তো ওনারা বললেন যে একসাথে যেহেতু ছিল, এটা যদি একসাথে এক্সপ্লোডেড হতো তাহলে পুরো বিল্ডিংটা উড়ে যেত।
আমাদের প্রসিকিউটররা খুবই ট্রমাটাইজড হয়েছেন। যাই হোক, আমি বললাম না, কিছু ভয় পাওয়ার কিছু না, ফুটে নাই তো, আমাদের তো আর কিছু হয়নি। এনিওয়ে, আমরা কেন বলি নাই? তার কয়েকদিন পরে ডক্টর ইউনূসের ওই আয়নাঘর ভিজিটে যাওয়ার কথা। এখন এই বোমার কাহিনী যদি আমরা বলি, তো ওরা নিরাপত্তার অজুহাত দেখিয়ে ওনাকে আর এখানে নিবে না। কিন্তু ওই সেন্টার ভিজিট করানোটা অসম্ভব গুরুত্বপূর্ণ ছিল। আমরা চেপে গেলাম, ওদেরকে বললাম বোম ডিসপোজাল হয়েছে, থাক, এই পর্যন্ত থাক। এরপরে যেটা ছিল, ওই জায়গায় আরেকটা, ওই বিল্ডিং এর বাকি অংশে একটা অস্ত্রাগার ছিল। অস্ত্রাগার আমরা তখন সংশ্লিষ্ট বাহিনী এবং বিশেষ করে পুলিশের আইজিপিকে এবং হোম মিনিস্টারকে, আমরা হোম অ্যাডভাইজারকে বললাম যে ওইখানে অস্ত্রাগার রাখাটা ভয়ঙ্কর রকমের ঝুঁকিপূর্ণ। একটা বোমা পেয়েছে, আরো যদি বোমা থাকে তাহলে একটা যদি বিস্ফোরিত হয়, অস্ত্রাগার সহ যখন উড়ে যাবে তখন ওই এলাকারই কোনো চিহ্ন থাকবে না। আপনি দ্রুত অস্ত্রাগার এখান থেকে শিফট করার ব্যবস্থা করেন। তো পরবর্তী 2 দিনের মধ্যে ওনারা অস্ত্রাগারটা শিফট করে। এরপরে পুরো এলাকা মাইন সুইপার বলে, সুইপার দিয়ে সুইপ করা হয়, মেশিন দিয়ে করার পরে যখন নিরাপদ করা হয়, তারপরে প্রধান উপদেষ্টা সফরে যান। আচ্ছা, প্রধান উপদেষ্টা সফরে যাওয়ার আগে বোমটা সরানোর পরে মাঝখানে আমরা বাকি বিশাল কমপ্লেক্স বিভিন্ন অংশে, যেখানে গোপন বন্দিশালা ছিল, আপনারা জানেন যে আমরা ওয়াল ভেঙে ভেঙে ভেতরে ঢুকে 3 ফিট বাই 3 ফিট 7টা সেল পেলাম, নিচে 10টা সেল পেলাম যেগুলো বন্দি করে রাখা হয়েছে, উপরতলায় এরকম 27 বা 29টা সেল সেখানে ছিল বিভিন্ন ইয়ার। এবং এখনো আমাদের জানা মতে একটা অংশ অনাবিষ্কৃত আছে, যেটা আমরা খোঁজার চেষ্টা করছি, সেখানে অনেক কিছু এখনো আছে বলে আমরা জানতে পেরেছি। এখন ধরেন, এই যে একটা গোপন বন্দিশালা, এর সাথে কয়েক হাজার বন্দির সম্পর্ক আছে। তারা বিভিন্ন সময় এই বন্দিশালায় গিয়েছিলেন, নির্যাতিত হয়েছেন, অনেকে ফিরে এসেছেন, অনেকে কোনোদিন ফিরে আসেননি, আসবেন না। এই যে কাহিনীটা, আপনি ধরেন প্রায় মোর দেন 900+ ভিকটিম ওই সেন্টারের সাথে সম্পৃক্ত ছিল। এখন আমাকে এই মামলার যদি তদন্ত করতে হয়, আপনি হিসাব করেন কতদিন সময় লাগে। তো এই কাজগুলো আমরা করেছি। এটা ছিল বোমের পিছনের ইতিহাস। আমরা একটা হাইলাইট করি নাই, কারণ আমরা যদি এগুলোকে হাইলাইট করি তাহলে তদন্ত কার্য বিঘ্নিত হবে, অনেকটা বলবে আমরা আতঙ্কিত হয়ে গেছি, আবার বাহিনীগুলোর উপরে আদারওয়াইজ প্রেশার না পড়ুক। আমরা দেশকে তো স্টেবল রাখাও আমাদের কাজ, সে কারণে আমরা যা করার আইনগতভাবে সেটা করেছি। আমরা কোনো তদন্ত কাজও থেমে থাকিনি, ভয়ভীতিও হয়নি, আমরা আমাদের মতো কাজ করেছি। এগুলো যেহেতু সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করলে বা আপনাদেরকে দিলে, এইটার লোকেশন, এইটার অবস্থান সবকিছু প্রকাশিত হয়ে গেলে এটার নিরাপত্তা, ক্রাইম সিনের নিরাপত্তা, এগুলো বিঘ্নিত হওয়ার আশঙ্কা আছে। সে কারণে আমরা এটা পাবলিক করছি না, জাস্ট আপনাদেরকে জানিয়ে রাখলাম।